বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজে আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম নিষিদ্ধ আত্মকথা, একটি আকস্মিক অপ্রত্যাশিত সম্পর্ক। এইটি একটি বিদেশি গল্পের চুম্বকীয় অংশ। তার হাত ধীরে ধীরে আমার পোশাকের নিচে ঢুকে গেল, আমার উরু বরাবর কাঁপুনির মতো একটা ধারা তৈরি হল। আমি এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে ফেললাম। তার শরীরের উষ্ণতা আমাকে গ্রাস করতে দিল। তার চুম্বন আরও তাৎপর্যপূর্ণ, গভীর হয়ে উঠল। সে যখন আমার পোশাক খুলতে শুরু করল, তখন আমি ইতিমধ্যেই তার প্যান্টের নড়াচড়া অনুভব করতে পারলাম। এটা আমার গল্প। আমি 5 বছর ধরে অর্জুনের সাথে বিবাহিত, একজন ভালো এবং পরিশ্রমী মানুষ যিনি প্রায়শই কাজের জন্য ভ্রমণ করেন। আমরা একটি সাধারণ ভবনে থাকি যেখানে প্রতিটি প্রতিবেশী অন্যদের চেনে। তাদের মধ্যে বিক্রমও আছেন, হোলের ওপারে আমাদের প্রতিবেশী, একজন বিচক্ষণ এবং অবিবাহিত ব্যক্তি যিনি খুব বেশি কথা বলেন না, কিন্তু যখনই পারেন সাহায্য করেন। সেদিন অর্জুন 2 দিনের জন্য কলকাতায় ব্যবসায়িক ভ্রমণে বাইরে ছিলেন। পরের দিন তার ফিরে আসার কথা ছিল। যথারীতি আমি ঘরের কাজকর্ম দেখছিলাম। ভোরবেলা কাপড় ধোয়ার পরপরই পুরো ভবনে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এখানে এটি সাধারণ ঘটনা ছিল, কিন্তু সেদিন বিশেষ গরম ছিল। আমি কিছুটা বাতাস প্রবেশের জন্য জানালা খুলেছিলাম, তারপর ঠান্ডা জল আনতে রান্নাঘরে গিয়েছিলাম। ফ্রিজের দরজা বন্ধ করার সাথে সাথেই আমার দরজায় টোকা শুনতে পেলাম। বিক্রম। হ্যালো প্রিয়া, তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু আমার সিলিং থেকে পানি পড়ছে, আর মনে হচ্ছে তোমার অ্যাপার্টমেন্ট থেকে পানি আসছে। অবাক হয়ে আমি তাকে ভেতরে ঢুকতে দিলাম, আর আমরা বাথরুমটা পরীক্ষা করলাম। আসলে সিঙ্কের নিচের পাইপ থেকে পাতলা একটা জলধারা বেরিয়ে আসছিল। ওহ, আমি খেয়ালও করিনি। আমি বিটবিট করে বললাম, কোন চিন্তা নেই। তোমার কাছে কি রেঞ্চ আছে? আমি পাইপটা শক্ত করার চেষ্টা করতে পারি। আমি রান্নাঘরের ড্রয়ারটা খুঁজলাম এবং তাকে টুলটা দিলাম। সে হাঁটু গেড়ে সমস্যাটা ঠিক করার জন্য বসে পড়ল, আর আমি দরজার কাছে দাঁড়িয়ে তাকে দেখছিলাম। ঠিক তখনই অপ্রত্যাশিত কিছু ঘটে গেল। সে আমার দিকে হাসিমুখে তাকাল, এমন হাসি যা আমি আগে কখনো দেখিনি। ভেজা টাইলসের উপর খালি পায়ে হাঁটা এড়িয়ে চলা উচিত, সে মৃদু স্বরে বলল। আমি কোন সাড়া দিলাম না। তার দৃষ্টি আমাকে অস্থির করে তুলল, কারণ এটা অনুপযুক্ত ছিল না, বরং কারণ এটা ভিন্ন ছিল। তার চোখে তীব্র কিছু ছিল যা আমি আগে কখনো লক্ষ্য করিনি। 1 সেকেন্ডের জন্য ছোট বাথরুমের বাতাস ভারী হয়ে উঠল। আমি অন্যদিকে তাকালাম, অস্বস্তি বোধ করছিলাম। আমি ঝাড়ু দিতে যাচ্ছি, আমি তাড়াতাড়ি বললাম। আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম, আমার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে হচ্ছিল। এই অদ্ভুত অনুভূতিটা কি ছিল যা আমার উপর এসেছিল? এটা ভয় ছিল না, না এটা ইচ্ছা ছিল। এটা ছিল বিভ্রান্তির এক মুহূর্ত, এক অবর্ণনীয় মুহূর্ত যা আমাকে অস্থির করে তুলেছিল। কয়েক মিনিট পরে বিক্রম মেরামত শেষ করে ফেলল। সে উঠে দাঁড়িয়ে একটা কাপড়ে হাত মুছল। এটা ঠিক হয়ে গেছে। এটা আর ফুটো হওয়া উচিত নয়। ধন্যবাদ, আমি তার দৃষ্টি এড়িয়ে উত্তর দিলাম। সে মাথা নাড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। যাওয়ার আগে সে 1 সেকেন্ডের জন্য দ্বিধা করল, যেন সে কিছু বলতে চায়। অবশেষে সে কেবল একটি হালকা হাসি দিয়ে চলে গেল। যখন তার পিছনে দরজা বন্ধ হয়ে গেল, আমি একটি দীর্ঘশ্বাস ফেললাম। কিছুই ঘটেনি, তবুও কিছু একটা ঘটেছে, অদৃশ্য কিন্তু বাস্তব। সেই সন্ধ্যায় বিছানায় শুয়ে আমি সেই মুহূর্তটির কথা ভাবলাম। আমি বুঝতে পেরেছিলাম যে কখনো কখনো অপ্রত্যাশিত ঘটনাগুলি কর্মের মধ্যে থাকে না, বরং আবেগের মধ্যে থাকে, যা আমাদের অপ্রত্যাশিতভাবে আচ্ছন্ন করে সেই নীরব মুহূর্তগুলিতে যেখানে সবকিছু পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা তা হতে দিতে চাই না। সেই রাতে আমার ঘুমাতে সমস্যা হচ্ছিল। বিক্রমের দৃষ্টি আমাকে তাড়া করছিল, কারণ এটি অনুপযুক্ত ছিল না, বরং কারণ এটি আমাকে কিছু অনির্দিষ্ট, নিষিদ্ধ কিছু অনুভব করিয়েছিল। ভোরের দিকে আমি অর্জুনের ফিরে আসার আগে ঘর প্রস্তুত করার জন্য তাড়াতাড়ি উঠেছিলাম। আমি এমনভাবে অভিনয় করার চেষ্টা করেছি যেন কিছুই ঘটেনি,
যেন বিক্রম এবং আমার মধ্যে সেই অদ্ভুত মুহূর্তটি কখনো ছিল না। তবু যতবার আমি বাথরুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার হৃদয় কিছুটা স্পন্দিত হয়েছিল। ভোরের দিকে যখন আমি বসার ঘরটি ঝাড়ু দিচ্ছিলাম, তখন আমি দরজায় মৃদু টোকা শুনতে পেলাম। আমি এক মুহূর্তের জন্য নিথর হয়ে গেলাম, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে দরজাটি খুললাম। এটি বিক্রম। শুভ সকাল প্রিয়া। তোমাকে আবার বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু গতকাল আমি এটি ফেরত দিতে ভুলে গিয়েছিলাম। সে আমার রেঞ্জটি এগিয়ে দিল। আমি এটি সম্পর্কে সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। ওহো ধন্যবাদ। আমি তার কাছ থেকে এটি নিয়েছিলাম, সাবধানে চোখের যোগাযোগ এড়িয়ে। সে নড়েনি। তুমি ঠিক আছো? সে আস্তে করে জিজ্ঞেস করল। আমি তার দিকে তাকালাম। তার মুখের ভাব শান্ত, স্পষ্ট, কিন্তু আমি কিছু একটা বুঝতে পারছিলাম। হ্যাঁ, আমি ঠিক আছি, আমি একটু তাড়াতাড়ি উত্তর দিলাম। আমাদের মাঝে একটা নীরবতা নেমে এলো। তারপর আমাকে অবাক করে দিয়ে সে একটা মজার হাসি দিল। ঠিক আছে। আমি শুধু নিশ্চিত করতে চেয়েছিলাম যে গতকাল আমি তোমাকে অস্বস্তিতে ফেলিনি। আমি উত্তর দেওয়ার জন্য মুখ খুললাম, কিন্তু কোন শব্দ এলো না। অবশেষে আমি শুধু মাথা নাড়লাম। না, এটা কিছুই ছিল না। ভালো। সে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পিছনে সরে গেল, তারপর বলল, তোমার স্বামী আজ বাড়ি আসছে, তাই না? হ্যাঁ, আজ বিকেল। তাহলে শুভ দিন কাটুক প্রিয়া। সে ঘুরে তার অ্যাপার্টমেন্টে ফিরে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম, হাতে রেঞ্জ, তাকে তার দরজার পিছনে অদৃশ্য হতে দেখছিলাম। এটা কিছুই ছিল না। আমি নিজেকে এটাই বলেছিলাম। এটাই আমি বিশ্বাস করতে চেয়েছিলাম। কিন্তু যখন আমি আমার পিছনে দরজা বন্ধ করে দিলাম, তখন আমি গভীরভাবে বুঝতে পারলাম যে কিছু একটা বদলে গেছে। আমি জানতাম না কি বা কোথায় নিয়ে যাবে, হয়তো কোথাও না। হয়তো এটা ছিল কেবল বিভ্রান্তির একটি ক্ষণস্থায়ী মুহূর্ত। কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল, বিক্রম আর কেবল প্রতিবেশী ছিলেন না, আর সেটা ছিল অপ্রত্যাশিত। বিকেলটা আমার প্রত্যাশার চেয়ে দ্রুত এসে গেল। আমি সবকিছু পরিষ্কার করেছিলাম, একটা সুন্দর খাবার তৈরি করেছিলাম, এমনকি অর্জুনের পছন্দের একটা পোশাকও পরেছিলাম। তবুও তার ফিরে আসার জন্য আমার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও আমার মন বিক্রমের দিকে ফিরে যাচ্ছিল। কেন আমি এত অস্থির বোধ করছিলাম? আজ সকালে তার হাসি কেন এত অর্থপূর্ণ মনে হচ্ছিল, যখন বাস্তবে সে কোনো অনুচিত কাজ করেনি? আমি এই অনুভূতিকে ঘৃণা করি। বিকেল 4টার দিকে অর্জুন ফিরে এলো। অ্যাপার্টমেন্টে পা রাখার সাথে সাথেই তার প্রশস্ত হাসি এবং উষ্ণ আলিঙ্গন আমাকে বাস্তবে ফিরিয়ে আনল। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং আমি তার পরিচিত গন্ধ নিলাম। সে এখানে ছিল, আমার স্বামী, আমি যাকে ভালোবাসি। সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমি তোমাকে মিস করেছি, সে বিটবিট করে বলল। আমিও তোমাকে মিস করেছি, আমি আন্তরিকভাবে উত্তর দিলাম। আমরা সন্ধ্যাটা তার ভ্রমণের কথা বলে কাটিয়েছি। সে আমাকে তার সভা, কলকাতার ট্রাফিক এবং তার সাথে খাওয়া সহকর্মীদের কথা বলেছে। আমি তার গল্প শুনে হেসেছিলাম, মনোযোগ দিয়ে শুনেছিলাম, এবং ধীরে ধীরে আমার যে অদ্ভুত উত্তেজনা অনুভব হয়েছিল তা কমতে শুরু করেছিল। অথবা অন্তত আমি তাই ভেবেছিলাম। কয়েকদিন পরে অর্জুন তাড়াতাড়ি কাজে চলে গেল। আমি বারান্দায় কাপড় ঝুলিয়ে রাখছিলাম, ঠিক তখনই আমার দিকে কারো নজর পড়ল। আমি মাথা ঘুরিয়ে নিলাম। বিক্রম তার নিজের বারান্দায় ছিল, হাতে এক কাপ কফি। আমাদের চোখ মিলল। আমার উচিত ছিল অন্যদিকে তাকানো, ভান করে যেন তাকে দেখিনি। কিন্তু আমি দেখিনি। সে হাসল, একটা হালকা, প্রায় নিরীহ হাসি। তবুও আমি যতটা স্বীকার করতে চাইনি তার চেয়ে বেশি অস্থির করে তুলেছিল। শুভ সকাল প্রিয়া। শুভ সকাল, আমি উত্তর দিলাম, আমার কণ্ঠস্বর আমার ইচ্ছার চেয়ে কম। তারপর একটা নীরবতা। এটি কোনো বিশ্রী নীরবতা ছিল না, বরং ভারী মনে হয় এমন একটি, যেন আমাদের মধ্যে অব্যক্ত কথা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। অবশেষে সে প্রথমে বলল, গত রাতে আমি তোমার স্বামীকে হাসতে শুনেছি।
সে একজন ভালো মানুষ বলে মনে হচ্ছে। আমি চোখ পিটপিট করে অবাক হয়ে গেলাম। সে তো, আমি সহজভাবে বললাম। বিক্রম তার কফিতে এক চুমুক দিল, এখনো আমার দিকে তাকিয়ে আছে। ভালোই তো, সে মৃদুস্বরে বলল। তারপর সে ঘুরে ভেতরে ফিরে গেল। আমি ধীরে ধীরে একটা নিঃশ্বাস ফেললাম, বুঝতে পারলাম যে আমি এটা ধরে রেখেছি। কেন এই সহজ আলাপচারিতা এত তীব্র মনে হচ্ছিল? আমি মাথা নাড়লাম এবং আবার ভেতরে চলে গেলাম, বিক্রমের কথা ভাবা বন্ধ করার দৃঢ় সংকল্প নিলাম। কিন্তু আমি জানতাম এটা মিথ্যা। দিন কেটে গেল, তবুও আমার ভেতরে কিছু স্থির হতে রাজি হল না। আমি নিজেকে বলতে থাকলাম যে সবকিছু ঠিক আছে, বিক্রম অন্য যেকোনো প্রতিবেশীর মতোই। তবুও আমি অনুভব করলাম আমাদের মধ্যে একটা অদৃশ্য উত্তেজনা বেড়ে যাচ্ছে। অবশ্যই আমি অর্জুনকে এটা বলিনি। আমি কিভাবে বলতে পারি? বলার কিছুই ছিল না। কিছুই ঘটেনি। ক্ষণস্থায়ী দৃষ্টি ছাড়া আর কিছুই নয়। ভারী নীরবতা। সেই স্থগিত মুহূর্তগুলি যখন আমি নিজেকে অকারণে আমার নিঃশ্বাস আটকে রাখতে দেখেছিলাম। তারপর একদিন রাতে সবকিছু বদলে গেল। অর্জুন ক্লান্ত হয়ে কাজ থেকে দেরিতে বাড়ি ফিরেছিল। রাতের খাবারের পর সে সোফায় শুয়ে পড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। আমি আরও কিছুক্ষণ জেগে রইলাম, রান্নাঘর গুছিয়ে নিলাম, কিন্তু আমি আরাম করতে পারছিলাম না। অ্যাপার্টমেন্টটি খুব গরম, প্রায় দম বন্ধ হয়ে আসছিল। আমি বারান্দায় পা রাখার সিদ্ধান্ত নিলাম, কিছু তাজা বাতাস পাওয়ার আশায়। আমার তা করা উচিত ছিল না, কারণ সে সেখানেই ছিল। বিক্রম তার নিজের বারান্দায় দাঁড়িয়েছিল, হাতে একটা সিগারেট। সে কখনো ধূমপান করে না, আমি জানতাম, কারণ আমি তাকে আগে কখনো এটা করতে দেখিনি। সে মাথা ঘুরিয়ে আমাকে দেখতে পেল। ঘুম আসছে না? সে মৃদুস্বরে জিজ্ঞাসা করল। না। তুমিও না? স্পষ্টতই সে সামান্য কাঁধ ঝাঁকালো এবং তার সিগারেট থেকে একটা টান দিল। মাঝে মাঝে রাত দিনের চেয়ে বেশি জোরে হয়, আমি বুঝতে পারছিলাম না কিভাবে এর প্রতিক্রিয়া জানাবো। তবু ভিতরে ফিরে যাওয়ার পরিবর্তে আমি সেখানেই রইলাম, তার দিকে তাকিয়ে রইলাম। তারপর চিন্তা না করেই আমি বিটবিট করে বললাম, তুমি গত কয়েকদিন ধরে আলাদা। সে হাসল। তুমিও তাই। আমার হৃদয় স্পন্দিত হল। সে তার বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে এক পা এগিয়ে গেল। আমরা এত কাছে ছিলাম যে আমি হাত বাড়ালে আমি প্রায় তাকে স্পর্শ করতে পারতাম। প্রিয়া, তার কণ্ঠস্বর নিচু ছিল, ফিসফিসিয়ে সতর্কীকরণ। একটি আমন্ত্রণ। আমি জানি না কোনটি। আমি মুখ খুললাম, কিন্তু কোন শব্দ বের হল না। ঠিক তখনই আমার পিছনের দরজাটি খুলে গেল। তুমি কি বাইরে? অর্জুনের ঘুমন্ত কণ্ঠ নীরবতা ভেঙে দিল। আমি লাফিয়ে উঠে তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালাম। হ্যাঁ। ভেতরে গরম ছিল। আমি জোর করে হাসি দিয়ে উত্তর দিলাম। সে তার মুখের উপর হাত রেখে বলল, ঘুমাতে এসো। অনেক দেরি হয়ে গেছে। আমি মাথা নাড়লাম এবং অ্যাপার্টমেন্টে ফিরে গেলাম। আমার হৃদয় প্রচণ্ডভাবে ধড়ফড় করছিল। বারান্দার দরজা বন্ধ করার আগে আমার চোখ শেষবারের মতো বিক্রমের সাথে দেখা করল। সে একটা কথাও বলল না, কিন্তু তার দরকার ছিল না। সেই রাতে কিছু ভেঙে গিয়েছিল এবং আমি জানতাম আর ফিরে যাওয়া যাবে না। বারান্দায় সেই রাতের পর কিছুই আগের মতো ছিল না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে এটি কেবল একটি ক্ষণস্থায়ী মুহূর্ত, ক্লান্তি এবং গ্রীষ্মের উত্তাপের কারণে সৃষ্ট একটি মায়া। কিন্তু আমি জানতাম যে আমি মিথ্যা বলছি। বিক্রম আর কেবল একজন প্রতিবেশী ছিলেন না। তিনি একটি গোপন বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন, একটি অদৃশ্য উপস্থিতি যা সর্বদা আমার মনে রয়ে গেছে। এবং সবচেয়ে খারাপ দিকটি ছিল যে আমি অনুভব করতে পারছিলাম যে তিনিও এটি জানেন। পরের দিনগুলিতে বিক্রমকে এড়াতে আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আমি কম বাইরে যেতাম, তার দরজা দিয়ে যাওয়ার সময় মাথা নিচু করে থাকতাম এবং ঘরের কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখতাম যেন আমার জীবন এর উপর নির্ভর করে। অর্জুন তার পক্ষ থেকে কিছুই লক্ষ্য করত না। সে সবসময় তার কাজে ব্যস্ত থাকত যথারীতি, এবং আমি আমার ভূমিকা নিখুঁতভাবে পালন করতাম।
কিন্তু বিক্রম, সে আমাকে এড়িয়ে যেত না। সে সবসময় সেখানে থাকত। যখনই আমি ভাবতাম আমি একা, সে হাজির হতো। করিডোরে একটি সাধারণ হ্যালো প্রিয়া, জানালা দিয়ে এক ক্ষণিকের দৃষ্টি, একটি নীরব কিন্তু অপ্রতিরোধ্য উপস্থিতি। এবং তারপর একদিন বিকেলে সবকিছু আবার বদলে গেল। অর্জুন কাজে ছিল এবং আমি তার অনুপস্থিতি ব্যবহার করে অ্যাপার্টমেন্টটি গভীরভাবে পরিষ্কার করছিলাম, আশা করছিলাম যে শারীরিক প্রচেষ্টা আমার অস্থির মনকে শান্ত করবে। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি দরজা খোলার আগেই বুঝতে পারলাম যে এটি সে। আমার হৃদয় খুব দ্রুত ধুকপুক করছিল, কিন্তু আমি একটি গভীর নিঃশ্বাস নিলাম এবং হাতল ঘুরিয়ে দিলাম। বিক্রম সেখানে দাঁড়িয়েছিল, তার পকেটে হাত, তার অভিব্যক্তি নিরপেক্ষ। কিন্তু তার দৃষ্টি খুব তীব্র ছিল। কিছু ভুল হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম, আমার কণ্ঠস্বর আমার অনুভূতির চেয়েও স্থির ছিল। না, কিছুই না, সে উত্তর দিল। আমি শুধু তোমাকে এটা ফেরত দিতে চেয়েছিলাম। সে আমাকে একটা প্লাস্টিকের পাত্র দিল। আমি ভ্রু কুঁচকে বললাম, এটা কি? তোমার স্বামী অন্যদিন আমাকে একটা খাবার ধার দিয়েছিল, আমি একেবারে ভুলে গিয়েছিলাম। আমি পাত্রটি নিয়ে ততক্ষণাৎ দরজা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু সে ফ্রেমের উপর হাত রাখল, আমাকে থামিয়ে দিল। প্রিয়া, তার কণ্ঠস্বর ছিল নিচু, গভীর। কি? আমি ফিসফিসিয়ে বললাম, তার দিকে তাকাতে না পেরে। সে এক সেকেন্ডের জন্য থেমে বলল, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। আমার পেটে একটা গিঁট তৈরি হলো। না, অবশ্যই না। তাহলে আমার দিকে তাকাও এবং বলো। ধীরে ধীরে আমি তার দিকে তাকালাম। এবং এটা একটা ভুল ছিল, কারণ সেই সরু করিডোরে আমাদের মধ্যে এত ঘন উত্তেজনার সাথে আমি বুঝতে পারলাম আমরা একটি বিপজ্জনক রেখায় হাঁটছি এবং আমরা এটি অতিক্রম করার খুব কাছাকাছি ছিলাম। বিক্রম এক মুহূর্ত চুপ করে রইল, তার দৃষ্টি আমার দিকে আটকে গেল। তারপর সে তার বিয়ার বারান্দার রেলিংয়ে রেখে বিটবিট করে বলল, চলো। তুমি যখন একা থাকো না তখন এটা কম বিরক্তিকর। আমার হৃদয় কেঁপে উঠল। আমি জানতাম আমার প্রত্যাখ্যান করা উচিত, কিন্তু আমার পা ইতিমধ্যেই আমাকে তার সামান্য খোলা দরজার দিকে নিয়ে যাচ্ছিল। বিক্রমের অ্যাপার্টমেন্টটি উষ্ণ আবছায়ায় স্নান করছিল, কেবল একটি মৃদু বাতি দ্বারা আলোকিত। কফি টেবিলের উপর লাল ওয়াইনের বোতল দাঁড়িয়েছিল। তুমি কি কিছু পান করতে চাও? সে মৃদুস্বরে জিজ্ঞাসা করল। আমি মাথা নাড়লাম। বিক্রম সোফায় আমার পাশে বসেছিল, তার ঠোঁটে একটি সূক্ষ্ম হাসি। আমরা সবকিছু নিয়ে কথা বলছিলাম এবং কিছুই না, আমাদের হাসি বাতাসে ভাসমান মৃদু সঙ্গীতের সাথে মিশে যাচ্ছিল। কোনো অস্বস্তি ছিল না, কোনো তাড়াহুড়ো ছিল না, কেবল সেই নীরব উত্তেজনা, আমাদের মধ্যে সেই দীর্ঘস্থায়ী প্রত্যাশা। তারপর ধীরে ধীরে সে কাছে চলে গেল। তার হাত আমার উরুতে ঘষে আমার মেরুদণ্ডে কাঁপুনি ছড়িয়ে দিল। আমার শ্বাস প্রশ্বাস কিছুটা দ্রুত হয়ে গেল, কারণ তার চোখ আমার দিকে স্থির ছিল। আমাদের মুখ এত কাছাকাছি ছিল যে আমি তার ত্বকের উষ্ণতা, তার কোলনের সূক্ষ্ম গন্ধ অনুভব করতে পারছিলাম। প্রিয়া, সে ফিসফিসিয়ে বলল, তার কণ্ঠস্বর খুব একটা শোনা যাচ্ছিল না। আমি উঠে দাঁড়াতে পারতাম, এই মুহূর্তটা শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি নড়লাম না। আমি সেখানেই রইলাম, দ্বন্দ্বপূর্ণ আবেগের ঘূর্ণিতে আটকে গেলাম, এক পাও পিছু হটতে পারলাম না। তার নিঃশ্বাস আমার ত্বককে এলোমেলো করে দিল এবং আমার শরীরে উত্তাপের ঢেউ বয়ে গেল। আমার হৃদয় এত জোরে ধাক্কা খেল যে আমি ভেবেছিলাম সে হয়তো শুনতে পাবে। সে ততক্ষণাৎ নড়ল না। সে আমাকে একটা উপায় দিল। এক পলক, সামান্য কম্পন, একটি শব্দও সবকিছু থামাতে পারত। কিন্তু আমি কিছুই বললাম না। বিক্রম আলতো করে আমার গালে হাত রাখল, তার আঙ্গুলগুলি আমার ত্বককে অসহ্য কোমলতায় ঘষছিল। তার দৃষ্টি যেন এক নীরব ঝড়ের মতো, আকাঙ্ক্ষা এবং সংযম, আবেগ এবং ভয়ের মিশ্রণ। তারপর সে শেষ বাধা অতিক্রম করল। তার ঠোঁট আমার ঠোঁটে লেগেছিল, প্রথমে দ্বিধাগ্রস্ত, যেন সে ভয় করছিল যে আমি সরে যাব। কিন্তু যখন আমি তার চুম্বনের প্রতিক্রিয়া জানালাম, তখন সমস্ত দ্বিধা অদৃশ্য হয়ে গেল।
আমাদের চারপাশের পৃথিবীটা ম্লান হয়ে গেল। শুধু এই মুহূর্তটা ছিল, প্রতিটি স্পর্শে এই বিদ্যুৎ জ্বলছিল। সে আমাকে তার দিকে টেনে নিল, আর আমার শরীর সহজাতভাবে আত্মসমর্পণ করল। তার উষ্ণতা, তার শক্তিতে গলে গেল। কয়েক মিনিট ধরে এক ঘূর্ণিঝড়ে ঝুলে রইল, যেখানে সে আর আমি ছাড়া আর কিছুই ছিল না। তারপর কোনো কথা না বলে বিক্রম উঠে দাঁড়াল এবং আমাকে তার হাত দিল। আমি জানতাম এর অর্থ কি। তবুও আমার হাত তার হাত ধরে, আমার আঙ্গুলগুলি তার চারপাশে কুঁচকে গেল। নীরবে সে আমাকে তার শোবার ঘরে নিয়ে গেল। উত্তেজনা এবং আশঙ্কার এক কাঁপুনি আমার ত্বকের উপর দিয়ে বয়ে গেল। আমার অন্তর্বাস ইতিমধ্যেই স্যাঁতসেঁতে ছিল। আমি জানতাম আমি একটি সীমা অতিক্রম করছি, কিন্তু সেই মুহূর্তে আর কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। দরজাটি আমাদের পিছনে মৃদুভাবে বন্ধ হয়ে গেল, বাইরের জগৎকে চাপা দিয়ে দিল। ঘরের অন্ধকারে কেবল বিক্রমের নিঃশ্বাস নীরবতা ভাঙল, ধীর, গভীর, ভারী সংযম সহ ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম, তার মুখোমুখি। আমার হৃদয় তীব্রভাবে স্পন্দিত হচ্ছিল। সে কিছুই বলল না, কিন্তু তার চোখ তার পক্ষে কথা বলল। সেখানে একটা জ্বলন্ত আভা নাচছিল, একটা নীরব প্রতিশ্রুতি, একটা আগুন যা সে আর নেভানোর চেষ্টা করছিল না। সে আবার এগিয়ে এলো। আমার পিঠ দেয়ালে ঠেকে গেল, আর সে আমার মুখের দুপাশে তার হাত রাখল, আমাকে এই অদৃশ্য কারাগারে আটকে দিল, যেখান থেকে আমি আর পালাতে চাইনি। তার হাত ধীরে ধীরে আমার পোশাকের নিচে চলে গেল, আমার উরু বরাবর কাঁপুনির পথ ধরে। আমি এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলাম। তার শরীরের উষ্ণতা আমাকে গ্রাস করতে দিল। তার চুম্বন আরও তাৎপর্যপূর্ণ, গভীর হয়ে উঠল। সে যখন আমাকে পোশাক খুলতে শুরু করল, তখন আমি ইতিমধ্যেই তার প্যান্টের নড়াচটা অনুভব করতে পারলাম। আমি তার চুলের মধ্য দিয়ে আমার আঙ্গুলগুলি ছিঁড়ে ফেললাম, তার মুখটি আরও কাছে টেনে নিলাম, তাকে আমাদের মনের মধ্যে অনেক আগে থেকে চলে আসা রেখাটি অতিক্রম করার জন্য আমন্ত্রণ জানালাম। যখন সে আমার মধ্যে প্রবেশ করল, চাপা কিন্তু কোমল, কাঁচা আবেগ এবং অপূর্ব কোমলতার মিশ্রণ, সময় থমকে গেল। আমার ঠোঁট থেকে একটা আর্তনাদ বেরিয়ে এল, আমার আঙ্গুলগুলি তার কাঁধে ঢুকে গেল। আমাদের দেহগুলি একটি প্রাচীন ছন্দে নড়াচড়া করছিল, প্রতিটি অন্ধকারে ফিসফিসিয়ে একটি নিষিদ্ধ শব্দ ছুঁড়ে মারছিল। প্রচণ্ড উত্তেজনা আমার উপর আছড়ে পড়ল, হিংস্র এবং মুক্তিদায়ক। আমার ঠোঁট থেকে একটি চাপা কান্না ছিঁড়ে ফেলল, যা বিক্রম একটি চুম্বনে ধারণ করেছিল। বিক্রম যখন আমাকে তার দিকে টেনে নিল, তখন আমাদের খিঁচুনি নিঃশ্বাস পরস্পর মিশে গেল। আমাদের শরীর মিশে গেল, এমন এক আকাঙ্ক্ষায় গ্রাস হয়ে গেল যা আমরা আর উপেক্ষা করতে পারছিলাম না। আমাদের নিচে চাদরগুলো ভেঙে পড়ল, তার উষ্ণতা আমার উপর চেপে ধরল, তার শরীরের ভার এই মুহূর্তে আমাকে গ্রাস করছিল। আর কিছুই ছিল না। আমি তার চুম্বনে, তার স্পর্শের তীব্রতায়, এই নিষিদ্ধ বিনিময়ের কাঁচা কোমলতায় নিজেকে হারিয়ে ফেললাম। আমার নিঃশ্বাস আটকে গেল যখন সে আমাকে যন্ত্রণাদায়ক ধীরগতিতে নিয়ে গেল, প্রতিটি সেকেন্ড, প্রতিটি কাঁপুনি টেনে নিল। আমাদের শরীর একটি গোপন ভাষায় কথা বলছিল, একটি নীরব নৃত্য যেখানে আনন্দ এবং উন্মাদনা একে অপরের সাথে মিশে গেল। আমি জীবিত, বিদ্যুতায়িত, এমন একটি ঝড়ের দ্বারা বয়ে যাওয়া অনুভব করলাম যা আমি কখনই শেষ করতে চাইনি। কিন্তু ঝড় যখন তার শীর্ষে পৌঁছেছিল, তখন আমার ঠোঁটে একটি চূড়ান্ত আর্তনাদ কেঁপে উঠল। হঠাৎ একটি শব্দ আমাদের বুদবুদ ভেঙে ফেলল। ঠক ঠক ঠক। বিক্রমের দরজায় একটি জোরে জোরে ঠক ঠক শব্দ প্রতিধ্বনিত হল। আমার হৃদয় আমার বুকে বিস্ফোরিত হল। আমি হঠাৎ উঠে বসলাম, আমার জ্বলন্ত ত্বকে চাদরগুলো ধরে রাখলাম, এখনো নিঃশ্বাস বন্ধ। বিক্রম স্থির রইল, তার দৃষ্টি অন্ধকার, তার চোয়াল চেপে গেল। তারপর একটি কণ্ঠস্বর, বিক্রম, আমি অর্জুন। তুমি কি প্রিয়াকে দেখেছ? আমার নিচ থেকে মাটি সরে গেল। আমার নিঃশ্বাস গলায় আটকে গেল। আতঙ্কের এক শীতল ঢেউ আমার উপর ভেসে গেল। মুহূর্তের মধ্যে সমস্ত আবেগ ডুবে গেল যা আমাকে গ্রাস করেছিল। বিক্রম আমার দিকে মাথা ঘুরিয়ে নিল, তার অভিব্যক্তি অস্পষ্ট।
আমার হৃদয় এত জোরে ধুকধুক করছিল যে আমি ভেবেছিলাম এটি আমাকে ছেড়ে দেবে। অর্জুন সেখানে ছিল, ঠিক দরজার পিছনে। সে আমাকে খুঁজছিল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।